দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতো আমাদের আজকের পর্বে একজন রন্ধনশিল্পী এসেছেন, যিনি আমাদেরকে মজাদার দুটো রেসিপি তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি পর্বে আমরা চেষ্টা করি সারা দেশের ঐতিহ্যবাহী সকল রান্না আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়। দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছেন রন্ধনশিল্পী লিখন আপু। আপু, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো। আপু, আপনার সাথে যিনি এসেছেন ওনাকে একটু ইন্ট্রোডিউস করি। হ্যাঁ, ও হচ্ছে আমার ছোট বোন। আচ্ছা, তোমার নামটা বলো। আমার নাম রূপা। রূপা আপু। আচ্ছা রূপা আপু, কি করছেন এখন? আমি আমাদের ডিজাইন সূত্র নামে একটা অফিস আছে, আমার হাজব্যান্ড আর্কিটেক্ট, আমি ওখানে ডিরেক্টর হিসেবে আছি। ওয়াও। আচ্ছা, লিখন আপুর কাছে আসি। আপু এখন কোন প্রফেশনে আছেন? আমি মূলত টিচিং প্রফেশনে আছি, আর এছাড়া আমি বাংলাদেশ উইমেন কুলিনারি অ্যাসোসিয়েশনের একজন মেম্বার। আমি একজন কুলিনারি আর্টিস্ট, আর এছাড়া আমাদের স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট অফ কুলিনারি আর্টসও আমি কর্মরত আছি। তো এই শেফ হিসেবে আপনার যাত্রা কত বছর ধরে? 2016 থেকেই তো আমি করছি। আসলে তো আমরা বিয়ের আগ থেকে রান্না বাড়ার সাথে আছি। প্রফেশনালি আমি শুরু করি 2016 পর থেকে, আর সব ট্রেনিংগুলো এর ভিতরেই বিভিন্ন ট্রেনিং নেওয়া হয়েছে গ্যাপে গ্যাপে নিয়ে। এই 3 থেকে 4 বছর করছি আর কি। আচ্ছা, আপু রান্নার প্রতি ইন্টারেস্ট অ্যাকচুয়ালি কখন গ্রো করেছে? রান্নার প্রতি ইন্টারেস্ট যখন আমার জ্ঞান হয়েছে, বুঝ হয়েছে, তখন তারপর থেকে এটা বলা যায় যে মানে আমার ম্যাট্রিক ইন্টার আমাদের টাইপে তো এসএসসি এইচএসসি ছিল, তো ওই তারপর থেকেই দেখা যেত কি ওই যে আম্মা দেশের বাড়িতে যেত, তখন দায়িত্ব দিত রান্নার করার, তো যে থাকতো বাই রোটেশন, আমরা 2 দিন আমি 2 দিন বড় বোন, এভাবে রান্না হতো। ওই তখন করতে করতে হয়ে গেছে আর কি, আস্তে আস্তে শেখা। আচ্ছা, তো রূপাপুরও কি বাসায় টুকটাক রান্না করা হয়? রান্না করা হয়, আর ছোটবেলায় বোনদের দেখেছি, ওদের দেখে দেখেও শেখা। না, ও ভালো রান্না করে। আচ্ছা, বিয়ের পরে শাশুড়ির কাছ থেকেই শেখা আর কি। বিয়ের আগে তো ওভাবে টুকটাক রান্না হালকা পাতলা। লিখন আপু, আজকে কোন দুটো রেসিপি তৈরি করবেন? আমি আজকে আমাদের একটা ট্র্যাডিশনাল রান্না, চিংড়ির মালাইকারি অথবা নারিকেল দুধে চিংড়ি মাছ, আর আরেকটা হচ্ছে আমি খুব সহজ উপায়ে টিরামিসুটা করব। আচ্ছা আপু, আরো অনেক গল্প হবে, কিন্তু তার আগে আমরা কিচেনে চলি। হ্যাঁ, চল। লিখন আপু, প্রথমে আমরা কোন ডিশটি তৈরি করছি? আমি প্রথমে ঝাল চিংড়ির মালাইকারিটা করি। আচ্ছা দর্শক, চিংড়ির মালাইকারি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। রেসিপি চিংড়ির মালাইকারি। উপকরণ: চিংড়ি মাছ 500 গ্রাম, হলুদ গুঁড়ো 2 চা চামচ, মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 1 কাপ, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 2 চা চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, পানি পরিমাণ মতো, নারকেলের দুধ 1 কাপ, কাঁচামরিচ 4 থেকে 5টি, টমেটো 2 থেকে 3টি, ঘি 1 টেবিল চামচ। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। আপু, তাহলে আমরা শুরু করি? হ্যাঁ, শুরু করি। প্রথমে আমি চুলাটা ধরিয়ে নিই। আচ্ছা, আমরা কি রান্নাটা চুলা থেকে শুরু করব? হ্যাঁ হ্যাঁ, চুলা থেকে। আমি এখানে মাঝারি চিংড়ি হয়েছে, এটা একটু মালাইকারিটা আর একটু বড় চিংড়ি হলে আরও ভালো হয়। আমি প্রথমে চিংড়ি মাছটাকে জাস্ট সামান্য একটু হলুদ আর মরিচ দিয়ে আমি একটু ভেজে নেব। হ্যাঁ, একটু সামান্য হলুদ আর সামান্য মরিচ দিয়ে, লবণ 1 পিঞ্চ, আমি এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ। লিখন আপুর হোম টাউন কোথায়? আমার হোম টাউন নোয়াখালী। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের নোয়াখালীতে নারিকেল অনেক পাওয়া যায়, তো তাই নারিকেলের আইটেমে নারিকেলের হাঁস মাংস, নারিকেলের চিংড়ি খুব মানে হয়। এমনকি নারকেল দিয়ে ডিমটাও করা হয়। হ্যাঁ, ডিমটাও করা যায়। এটা জাস্ট একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে আমি একটু হালকা ভেজে উঠিয়ে তারপরে আমি মশলা কষাবো। আচ্ছা, একটু তেলটা, ঠিক আছে। এখন কি আমরা তেলটা গরম করে নিচ্ছি? হ্যাঁ, তেলটা গরম করে, বেশি ডুবা তেল দেবো না, এখন এটা দিই, পরে মশলাতে লাগলে আর একটু দেবো। ঠিক আছে, তেলটা একটু গরম হলে আমি তারপরে চিংড়ি মাছগুলা
ছেড়ে দিব। হ্যাঁ, গরম হয়ে গেছে, ঠিক আছে। লিখন আপু কি এত ব্যস্ততার মধ্যে ঘরে রেগুলার বেসিসে রান্না করতে পারেন? হ্যাঁ, একটু ম্যানেজ করে করতে হয়। আমরা যারা কর্মজীবী মহিলা আছি, আমাদের একটু প্ল্যান করে ম্যানেজ করে যে টাইমটা বাসায় থাকা হয় আমাদের গুছিয়ে রাখি, হয়তো কাজ থেকে এসে ঝপাটপ করে বসাই দেই, তো একটু অ্যারেঞ্জ করে করা যায়। রান্না তো মেয়েদেরকে একটু করতেই হয়, তো ম্যানেজ করে করি আর কি। তো লিখন আপু যখন রান্না করে তখন কি রূপা আপু হেল্প করা হয়? হেল্প বলতে হয়তো অনেক সময় ও বলে যে এটা একটু কেটে দাও, ওইটা একটু গুছিয়ে দাও, তখন করা হয় আর কি। আচ্ছা, তো লিখন আপু আর রূপা আপু যখন পাকঘরে থাকে তখন কে বেশি রান্না করে আর কে বলে যে আচ্ছা থাক আমি না করি তুমি করো? আমি ওকেই মানে আপনি বলতে অ্যাসিস্ট থাকি করেন যে হ্যাঁ তুমি করো, কারণ আমার বোনের রান্না খুব ভালো। মানে কম বেশি আমাদের সবারই রান্না করা হয়, কিন্তু ও দেখা যায় যে চাইনিজ আইটেম থেকে শুরু করে ওরিয়েন্টাল, ইটালিয়ান ফুড টুড সবই মোটামুটি বেশ ভালোই রান্না করতে পারে। তো যখন আসি তখন ওকেই বলি যে তুমি একটু এটা করে ফেলো, এটা করে দাও, এটা করে দাও, মানে ছোট বোন হলে যা হয় আর কি। ওর হাতেরও কিছু ভালো ভালো ডিশ আছে যেটা ওর হাতে আমরা খেতে পছন্দ করি। সবাই কিছু না কিছু ভালো ভালো ডিশ পারে যাদের হাতে মানে খুব ভালো হয়। আচ্ছা, আমার মাছটা হয়ে গেছে, আমি এটা হালকা একটু ভাজা, কারণ আমি প্রন্ত বেশি ভাজবো না। হ্যাঁ, আমি এখানে মাছগুলো উঠিয়ে ফেলি একে একে। এবার আমি আরেকটু তেল দিয়ে আমি সব মশলাগুলো কষাবো। মানে মালাইকারি যে গ্রেভিটা সেটা এখন আপনি তৈরি করবেন। এবার আমি আরেকটু তেল লাগবে, আমি মশলা কষাবো তো। ব্যাস এতটুকু আমার লাগবে। তেলটা গরম হচ্ছে, এই তেলে আমি এখন প্রথমে, হ্যাঁ থ্যাংক ইউ, পেঁয়াজ ছাড়বো। পেঁয়াজটা একটু হালকা লাল হলে এগুলা দিয়ে দিই, এখানে 1 কাপ পরিমাণ আছে। হ্যাঁ, এতে একটু হালকা লাল হলে পরে আমি পেঁয়াজ বাটাটা দেব। হ্যাঁ, মালাইকারিতে বাটাটা দিলে একটু গ্রেভিটা যে ওটা হবে। আর এছাড়া এগুলো একটু শাহি রান্না তো, এগুলাতে একটু গ্রেভি উপকরণ একটু বেশি লাগে, থেকে বেশি লাগবে। এটা সব কিছুর সাথে খেতেই ভালো লাগে, স্পেশালি যখন ঘরে একটু ভালো গেস্ট টেস্ট আসে তখন ইউজুয়ালি এই ডিশগুলো করা হয়। এমনি লিখন আপুর কি এই ডিশগুলা বাসায় সচরাচর করা হয় নাকি শুধু ওকেশনালি? সচরাচর অ্যাকচুয়ালি যখন খেতে মন চায় তখন করি, সবসময় যে করা হয় তা বলবো না। দেখা যায় চিংড়ি দিয়ে তো আমরা প্রতিদিনই অনেক তরকারি করি, কিন্তু মালাইকারি যেদিন করি সেই দিন দেখা যায় যে একটু হয়তো একটু আম্মাকে বললাম অথবা কোনো ফ্রেন্ডরা আসলো তখন একটু অকেশনালি একটু বেশি হয় মানে অনেস্টলি। হ্যাঁ, আচ্ছা, পেঁয়াজটা হালকা লাল হয়ে গেল, এবার আমি একে একে এর ভিতরে মশলা দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটাটা দেবো। একে একে আমি সব মশলা দিয়ে দিই। হ্যাঁ, এতে এবার রসুন বাটা 1 চামচ পরিমাণ দিলাম, ঠিক আছে, 1 চামচ পরিমাণ। আদা বাটাটা আমি আর একটু বেশি দেবো, এই 1 চামচের আর একটু উঁচা। হ্যাঁ, ঠিক আছে। এই যে এখানে জিরার ফাঁকি আছে 1 চামচ পরিমাণ। আচ্ছা, তারপরে হলুদ আমি একটু নাড়া দিই। এই টাইমটা একটু কেয়ারফুলি করতে হবে, মশলা যেন পুড়ে না যায়। আপু আপনি চাইলে আমি নাড়তে থাকি, আপনি মশলাগুলো দিয়ে দেন। হ্যাঁ, তাও হবে। আচ্ছা, এবার আমি সামান্য, এটা আমার টেবিল চামচ তো আমি এখানে 1/2 চামচ করে দিচ্ছি। হলুদ দিচ্ছি, মরিচ দিব আমি 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া 2 চামচ লাগবে। আচ্ছা, এবার হচ্ছে গরম মশলা, যেটা এটা শাহি রান্না, শাহি রান্নাতে আমরা ইউজুয়ালি গরম মশলা দিই। গরম মশলা আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এতেই হয়ে যাবে। এখানে সব মানে এলাচি, দারচিনি, জয়ফল, জয়ত্রী সব গুঁড়োগুলো আমি একবারে দিয়েছি। আচ্ছা, আমি ধনিয়ার গুঁড়োটা মনে হয় দিইনি, এটা দিয়ে দিচ্ছি 1 চামচ। মোটামুটি সব আমার মশলা এখানে গেল। আর সবচেয়ে দরকারি যে উপকরণ সেটা হচ্ছে লবণ। আচ্ছা, লবণটা 1 চামচ পরিমাণে লাগবে, কারণ নারিকেলের দুধের মিষ্টি আছে তো। ব্যাস এতটুকুতে হয়ে যাবে। তো আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিই। আচ্ছা, তাহলে আপু পানি দিলে এটা হতে হতে কিরকম সময় লাগতে পারে?
এটা একটু কষাবো জাস্ট। হ্যাঁ, মানে কষাতে কিরকম সময় লাগতে পারে? এটা 5-6 মিনিট একটু কষাবো। এবার জালটা বাড়িয়ে দিই। মশলাটা অলমোস্ট আমাদের কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিব। লিখন আপুর পছন্দের খাবার কোনটা? আমার পছন্দের অ্যাকচুয়ালি আমি সব কিছুই খেতে পছন্দ করি, স্পেসিফিক ওরকম কিছু না। তারপরেও যদি বলি আমার প্রনটা খুব ভালো লাগে মাছের ভিতরে। আসলে সব কিছুই খাই, মানে দেশীয় খাবারটা বেশি ভালো লাগে। দেশীয় খাবারটাই আমার বেশি ভালো লাগে। আর লোপা আপুর কোন খাবারটা বেশি ভালো লাগে? আমার দেশীয় খাবার তো নিত্যদিনই খাচ্ছি, এছাড়া আমার মানে ইটালিয়ান ফুডগুলো, পিৎজা, পাস্তা, বার্গার, আমি সবসময় একটু ফাস্ট ফুডের দিকে ন্যাক বেশি। আচ্ছা, লিখন আপু এটা হতে কিরকম সময় লাগতে পারে? এটা আর 5-7 মিনিট লাগবে। প্রন হতে বেশি সময় লাগে না, 10 to 15 মিনিটসে, কারণ প্রন ওভারকুক করা যাবে না। এটা জাস্ট একটু কষাচ্ছি, তারপর আমি নারকেলের দুধটা দিয়ে ডিম ফেলবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপু এটা হতে হতে একটু আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এক্সপার্ট ডিশওয়াশ শুধু পরিষ্কারই করে না, জীবাণু মুক্ত করে। দেখা যায় যে আমরা যখন বাসায় রান্না করছি, কিচেনে স্পেশালি আমাদের একটা ইম্পর্টেন্ট কনসার্ন থাকে হচ্ছে হাইজিন। তো সেই ক্ষেত্রে কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। মানে এটা এনশিওর করে যে আপনি যে হাঁড়িগুলোতে রান্না করছেন সেগুলো যেন একদম জীবাণুমুক্ত থাকে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্সপার্ট ডিশওয়াশ দিয়ে আমি ইউজুয়ালি ইউজ করি বাসা সব কিছু। খুবই মানে ভালো, এটা আমি আগেও ইউজ করেছি। আমরা কি এখন নারিকেলের দুধটা আমি এবার দিয়ে দিলাম, যেটা নারিকেলের মালাইকারি। এই নারিকেলের দুধটাতে এটার একটা অন্যরকম ফ্রেগনেন্স আসবে আর টেস্টও লাগবে। ঠিক আছে, এটা যখন তেলের উপরে উঠে আসবে তখন আমি এটা নামাবো, সার্ভিং ডিশে সার্ভ করব। ঠিক আছে, আচ্ছা, এই পর্যায়ে আমি একটু কাঁচামরিচ দিয়ে নিই, কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি, ব্যাস ঠিক আছে। আর টমেটোটাও আমি ছেড়ে দিচ্ছি, ব্যাস। এবার এটা ঢাকনা থাকুক, এটা একটু আমরা অপেক্ষা করব এই 3-4 মিনিট। এটা যখন একটু তেলের উপরে উঠে আসবে, গ্রেভি হবে, তখন এটা আমরা পরিবেশন করব। তার ওয়েট করি 3-4 মিনিট হয়ে যাবে। তো লিখন আপু আর লোপা আপুর বন্ডিংটা কেমন আসলে? যেহেতু আপনারা বলেন যে আপনারা 4 বোন, তো এই 2 বোনের মধ্যে আপনাদের বন্ডিংটা কেমন? হ্যাঁ, আমাদের বনে বনে বন্ডিং আসলে অনেক। আমরা বাসায় ভালো কিছু তৈরি করলেই ওকে বলে দিই, আয় আজকে এটা রান্না করলাম, অথবা পারলে একটু খাবারটা পাঠিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আর তার মধ্যে আমাদের কিছুদিন পর পর, মানে সপ্তাহে 1-2 দিন দেখা না হলে তো মানে ভালোই লাগে না। আর ফোনে তো সারাক্ষণ, হ্যাঁ ফোনে তো আছেই যত রকমের কথা, বনে বনে আর তো বলার অপেক্ষা রাখে না। মায়ের পরেই কিন্তু বোনের স্থান, ডেফিনেটলি। হ্যাঁ, আপু আমাদের চিংড়ির মালাইকারিটা বোধহয় হয়ে এসেছে, একটু দেখে নেই কি অবস্থা। হ্যাঁ, আমাদের এটা হয়ে গেছে এখন। এই যে আমাদের এটা অলমোস্ট ডান। আমি এখন একদম যেটা শাহী রান্নাতে যেটা না দিলে নয়, ঘি, এই ঘিটা একটু দিব। ঘিটা দিয়ে এখন আমরা এটা সরাসরি এখানে উঁচা করে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এখানে ওইভাবেই নেওয়া আছে ঘিটা। এই যে সুন্দর গ্রেভি আছে, চমৎকার একটা কালার এসেছে। এই গ্রেভিটা ভাতের পোলাও যেভাবে খায় এটা খেতে ভালো লাগবে। আর কেউ যদি আর একটু পাতলা রাখতে চায় রাখবে, কেউ যদি আর একটু টানতে চায় টানবে। এটা যে যেরকম খায়, ইউজুয়ালি এরকম ভুনা ভুনাটাই ভালো লাগে খেতে। ঠিক আছে, আমরা এবার হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এটা আমি এখন সার্ভিং ডিশে সার্ভ করে দেব। কালারটাও খুবই চমৎকার এসেছে, এমনকি স্মেলটাও টু গুড। হ্যাঁ, যে যেভাবে অ্যাকচুয়ালি এটা খায়, এটা ইউজুয়ালি একটু মানে থকথকেটাই ভালো লাগে, নারিকেলের ইয়েটা যাবে। আমি এবার একদম লাস্ট একটু 2-4টা ধনেপাতা দিয়ে, কারণ এটা যেহেতু নারিকেলের, এটাতে এমনি এটার একটা আলাদা মজা থাকবে। তো তৈরি হয়ে গেল আমার চিংড়ির মালাইকারি। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা ডিশ আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক দেখছিলেন কিভাবে চিংড়ির মালাইকারি রান্না করা হয়েছে। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। চিংড়ির মালাইকারি প্রণালী: প্রথমে একটি পাত্রে চিংড়ি মাছ নিন, এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করুন। ফ্রাই প্যানে তেল দিন, এরপর মেরিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে হালকা ভেজে নামিয়ে নিন।
ফ্রাই প্যানে আবারও তেল দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজুন। ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে ভাজা চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিন। কষানো হয়ে গেলে নারকেলের দুধ, কাঁচামরিচ ও টমেটো দিয়ে ভালোভাবে রান্না করুন। সবশেষে ঘি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে ভাতের সাথে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিংড়ির মালাইকারি। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। এখন আমরা আমাদের পরবর্তী ডেজার্টটা তৈরি করে ফেলবো। আপু, আপনি আজকে কোন ডেজার্টটা তৈরি করছেন? আমি আজকে খুব সহজ উপায়ে তিরামিসু করে দেখাবো। আচ্ছা দর্শক, তিরামিসু তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। রেসিপি তিরামিসু। উপকরণ: হুইপ ক্রিম 1 কাপ, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, ক্রিম চিজ 1 টেবিল চামচ, কনডেন্স মিল্ক আধা কাপ, কফি মেশানো পানি পরিমাণ মতো, বিস্কুট 1 প্যাকেট, কফি পরিমাণ মতো, কোকো পাউডার পরিমাণ মতো। আপু, এখন আমরা কোন ডেজার্টটা তৈরি করছি? আমি এখন তিরামিসু বানাবো। তো প্রথমে যেটা দরকার, আমার হুইপ ক্রিমটা রেডি করতে হবে। তারপরে আমি বিস্কুটের প্রসেসটা আমি দেখিয়ে দিব। হ্যাঁ, তো এটা আমি 1 কাপ পরিমাণে নিয়েছি, এটা আমি ঢেলে দেব। এটা কি আপু? এটা হুইপ ক্রিম। আচ্ছা আচ্ছা। এটা আমাদের একটু বিট করে নিতে হবে। এই 3 থেকে 4 মিনিট এটা আমার ক্রিমটা করতে যতক্ষণ লাগে। আচ্ছা, এবার এটার মধ্যে আমি ভ্যানিলা এসেন্স 1 চামচ মেশাবো। আমি এটা আরও বিট করতে হবে। হ্যাঁ, তো আমি যেটা মেশানোর আমি এটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিচ্ছি, একটা সুন্দর গন্ধ হবে। ঠিক আছে, তারপরে এটা যেটা তিরামিসুর মেইন, এটা একটা ক্রিম চিজ, একটু চিজি হবে খেতে। তারপরে আমি আধা কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিচ্ছি, যেন এক্সট্রা আর কোনো চিনি দিতে না হয়। মানে যে এটা অপশনাল, কেউ যদি একটু মিষ্টি খেতে চায় দিবে, কেউ যদি খেতে না চায়, বাট এটা একটু দিলে ভালো লাগে। আমি আবার একসাথে বিট করব। এটা একটু ধৈর্য সহকারে করতে হবে। হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি বলে রাখি, এখানে আমি 1 কাপ পানিতে আমি 1 টেবিল চামচ কফি দিয়ে এটা আমি একটু গুলিয়ে রেখেছি। ঠিক আছে, তো আমি এটা একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি দেখিয়েছি, এটাকে জাস্ট সোক করে নিয়ে, ঠিক আছে, এভাবে একটা একটা করে আমি সবগুলো এখানে দিয়ে যাব। এই যে আমি এভাবে একটা বেস তৈরি করছি। হ্যাঁ, যে জায়গাতে ফাঁকা থাকবে আমি সম্পূর্ণটা এটা বিস্কুট দিয়ে ফিল আপ করে ফেলতে হবে। এর উপরে যাবে ক্রিমটা, হ্যাঁ, যেটা আমরা তৈরি করলাম মাত্র। এই হুইপিং ক্রিমটা এর উপরে দিয়ে দেব একটা লেয়ারে। এভাবে 3-4টা লেয়ার দেওয়া যায়। কেউ যদি চায় 2টা লেয়ারে খাবে দিতে পারে, কেউ যদি চায় 3 লেয়ারে করবে। কিন্তু ইউজুয়ালি 3 থেকে 4টা লেয়ার হলে ভালো লাগে, ভাঁজগুলো দেখা যায়। এটা একটু সেট হতে ওভারনাইট রাখলে ভালো, তারপরে একদম কম হলেও 2 থেকে 3 ঘন্টা পরে এটা খাওয়া যাবে। হ্যাঁ, মানে তখন এটা একটু জমে যাবে। হ্যাঁ, জমে এটা যাবে। চিলড খেতে অনেক ভালো লাগবে। হ্যাঁ, বিস্কুটটাও ডুবিয়ে দিলাম, আর উপরে একটু কফি দিব, আবার কোকো পাউডারটাও দিব। দুটো টেস্টই যাবে, এগুলো সব মিশে যাবে। আচ্ছা, তারপরে আবার বিস্কুটের আমি আরেকটা লেয়ার বসিয়ে যাব। এইভাবে করে, এই যে আমি অলরেডি এটা কিন্তু 2টো লেয়ার দিচ্ছি। হ্যাঁ, এভাবে করে 3-4টা লেয়ার দেওয়া যাবে। এখন আমরা ক্রিমের আবার সেকেন্ড লেয়ার দিয়ে দিচ্ছি। সেকেন্ড লেয়ার দিচ্ছি, এক্স্যাক্টলি। এবার আবার আরেকটা যাবে। এখন হচ্ছে আমরা কোকোয়া পাউডার আর কফি পাউডারটা আবার স্প্রিংকল করে দিচ্ছি উপরে। তাহলে এটা খেতে আরো মজাদার হবে। আরো মজাদার হবে দেখতে। হয় কি, আবার একটু আরো হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করেও দিতে পারবে। ডেকোরেশনটা হচ্ছে টোটালি নিজের উপরে। হ্যাঁ, তো আমি এখন যেটা যেভাবে ইউজুয়ালি করে, এটা আরো একদম চকলেট করে কিন্তু
কোকোয়া পাউডার দিয়ে একদম ডার্ক করে কিন্তু এটা রাখে। হ্যাঁ, উপরের লেয়ারটা একদম সম্পূর্ণ পাউডারের হবে। এই যে ব্যাস, এই যে এটা আমি লাস্ট লেয়ার দিলাম। হ্যাঁ, মোটামুটি আমার এটা একদম ডান। হ্যাঁ, তো এটা খেতে হবে ফ্রিজে রেখে। এই টিরামিসুটা খেতে হবে একটু ঠান্ডা করে, অ্যাটলিস্ট 3-4 ঘন্টা ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপরে এটা খেতে হবে। এটা যে যেভাবে পিস খায় সেভাবে করবে। এটা আরেকটু মানে ফ্রিজে ঠান্ডা হলে এটা তখন একদম সম্পূর্ণ যে লেয়ারগুলো এগুলো আরও ভালো মতো বসবে। এরকম হয়ে গেল আমার টিরামিসু। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ডিলিশিয়াস একটা ফ্যান্সি ডেজার্ট আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক, তৈরি করে নিলাম চমৎকার আর মজাদার একটা ডেজার্ট। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। টিরামিসু প্রণালী: প্রথমে একটি পাত্রে হুইপ ক্রিম দিয়ে ভালোভাবে বিট করুন। এরপর ভ্যানিলা এসেন্স, ক্রিম চিজ ও কনডেন্স মিল্ক দিয়ে আবারও ভালোভাবে বিট করুন। কফি মেশানো পানিতে বিস্কুট চুবিয়ে আরেকটি পাত্রে নিন। এরপর লেয়ার করে মিশ্রণ, কফি, কোকো পাউডার, বিস্কুট, মিশ্রণ ও কোকো পাউডার দিয়ে ভালোভাবে কেটে পরিবেশন করুন দারুণ স্বাদের টিরামিসু। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা এটা আপনাদের বাসায় তৈরি করে দেখবেন। লিখন আপু এবং রূপা আপু দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখানে আসতে আমার বরাবরই অনেক ভালো লাগে। আমি এনটিভি এবং স্পার্ট টুডেস কিচেনে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, চলে এসেছি এই পর্বের একেবারে শেষে। তবে দেখা হবে আগামী পর্বে নতুন একজন রন্ধনশিল্পী নিয়ে এবং আমরা তৈরি করব মজাদার দুটো রেসিপি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।